সবাই অনেক বড় বড় মানুষদের গল্প শুনতে চায়, সফল মানুষদের, যারা অনেক বড় বড় শিল্পপতি আছে বাংলাদেশের একেবারে গ্রামে, জেলায়, উপজেলায়। তাদের গল্প তো কেউ শুনতে চায় না, শোনাতে চায় না। তৈরি করার পেছনে এটাও একটা বড় কারণ যে আমরা তাদের গল্পগুলো, যারা মূলত এসএমই উদ্যোক্তা, এবং বাংলাদেশের প্রাণ কিন্তু এসএমই, 64 জেলায় ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এবং এর পেছনে আরো যে দুটো কারণ কাজ করে, সেটা হচ্ছে তাদেরকে এনে প্রমোট করা, পরিচিত করে দেয়া সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে। এবং নতুন যারা আসতে চান, নতুন যারা উদ্যোক্তা হবেন, তাদের জন্য একটা উৎসাহ, অনুপ্রেরণা দেয়া, যে আপনি যখন একটু হাঁটতে শুরু করবেন, চলতে শুরু করবেন, তখন আপনাদেরকে এনে আমরা এরকম গল্প শুনিয়ে সারা পৃথিবীর সামনে আপনাদেরকে পোর্ট্রেট করব। এই ইউটিভি লাইভের মাধ্যমে এই ব্যবস্থা থাকবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইউটিভি লাইভের মাধ্যমে আয়োজিত ঘুরে দাঁড়ানোর গল্প। তার গল্প আমরা শুনবো এবং আমাদের সঙ্গে একই সঙ্গে আছেন টাঙ্গাইলের সন্তান আমাদের সজীব। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। আপা, আপনার কাছে প্রথমে জানতে চাই, সেটা হচ্ছে যে আমি যেটা শুনলাম যে ব্যাপক ঝড় নেমে আসে, তারপর 2 বাচ্চা নিয়ে আপনি সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে যান। সেই গল্পটা থেকেই আপনার আজকের এই জায়গা। ঝড়কুনে একটা মেয়ে ছিলাম, আমার খুব ছোটবেলাতে এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয়ে যায়। তো তারপর থেকে এই স্বামী, সংসার, সন্তান নিয়ে আমি ব্যস্ত ছিলাম। করোনার একদম প্রথম বাংলাদেশের লকডাউনের দিন আমার হাজবেন্ড ক্যান্সারে ভুগছিলেন। তো ওই দিনই উনি আসলে আমাদের ছেড়ে চলে যান। তারপর থেকে যেমন ভাবি, ওরা মানে আমাকে খুব ইন্সপায়ার করতো যে তুমি কেন কিছু করো না, কিছু একটা করো। এখন তো মেয়েরা কত কাজ করছে, উদ্যোক্তা হচ্ছে, ঘরে বসে কিছু করো। তো তারপরে যেমন চিন্তা করলাম যে কি করব, এক ভাবি কিছু হেল্প করলো, ফিনান্সিয়াল একটা সাপোর্ট দিল। তো তখন আমি ভাবলাম যে উদ্যোক্তা হব। তো তখন তো কিছুই বুঝি না। তো দেখা গেল যে ওই কাপড় চোপড় গুলা নিজেই বানিয়ে বানিয়ে পরে শেষ করলাম। তারপরে চিন্তা করলাম যে না, কিছু একটা করা উচিত। বিভিন্ন ছোট ছোট গ্রুপে যেমন তখন সেল পোস্ট দেখতাম। আস্তে আস্তে আসলে আমি একটা রান্নার পেজ খুলে আমি কাজটা শুরু করি। কয়েক মাস করলাম। কয়েক মাস করার পরে মানে দেখি মানুষজন অনেক আজে বাজে কথা বলছে। এখন মানুষজন সামনে এসে বলতেছে খুব ভালো, খুব ভালো, ভালো কাজ করতেছো, কিন্তু পেছনে এত আজে বাজে কথা বলছিল, এক সময় আর ওটা নিতে পারছিলাম না। তারপরে দেখা গেল যে ছেড়ে দিচ্ছি। বড় মেয়েটাকে তো বিয়ে দিয়েছি, আর ছোট বাচ্চাটাকে নিয়ে আমি একা থাকি। একাকিত্ব মানে তখন আবার আমি অল্প কিছু পুঁজি 10,000-এর মতন টাকা অ্যারেঞ্জ করে আমি আবার নতুন করে শুরু করলাম, কাপড়টা নিয়ে শুরু করলাম। আমি তখনও 2-3টা গ্রুপে প্রচুর অ্যাক্টিভ ছিলাম। তো মানে কোথাও গেলে দেখা যেত কি মানুষজন আমাকে চিনতো যে আপনি সেলিনা আপু না। তো একদিন আমি আমার ভাবির বাসায় গেলাম। ওখানে ওই আপুটা হচ্ছে আমার এক রিলেটিভের ফ্রেন্ড। তো উনি হচ্ছে আমাকে এই গ্রুপের লিঙ্কটা দিল। পরে আমি হচ্ছে এখানে যুক্ত হলাম। যুক্ত হয়ে আমি 19তম ব্যাচে। আমি একদিনও সেশন ক্লাসে আমি কথা বলি নাই। যে আমার নামটা ডাকা হতো আমি সাথে সাথে ওয়াইফাই লাইন অফ করে দিতাম, যে আমি কি বলবো। মানে তারপরে আস্তে ধীরে করে কিছু বুঝতে শুরু করলাম যে আসলে কাজটা হাসতাম যে 3টা বছর আমি কি করেছি, এত কষ্ট, এত অ্যাক্টিভিটি, আমার কোনো কাজই হয়নি। আমি মানে কাজের বুঝতাম না। ভাইয়েরা আছে যারা মানে অনেক হেল্প করেছেন, অনেক মডারেটর আপু ভাইয়ারা আছেন, সবাই মানে প্রচুর হেল্পফুল। তো কখনো কাউকে নক করে কারো সাড়া পাইনি এরকম নাই। তো যে জিনিসটাই না বুঝবো করি। এর আগেও যখন খাবার নিয়ে কাজ করেছিলাম তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে না, একটা খাবার নিয়ে আমি কিছু একটা করবো। তো আমার ননদরা আমাকে বলতো যে আমরা তো ভাবছিলাম তুমি খাবার নিয়ে কিছু করবা, এত ভালো রান্না করো। পরে হচ্ছে আমি একটা একটা শেফ কোর্স করি আমি। এটা শুধুমাত্র আসলে এই ফাউন্ডেশনের জন্য আসলে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে। আমি একটা বেকারি কোর্স করেছি, নিজে থেকেও কিছু পারতাম। কোর্সটা করে আমার অনেক বেশি উপকার হয়েছে। কি প্রোডাক্ট আপনার এখন আজকে থেকে আপনার সেল বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। মেইনলি করি হচ্ছে বাচ্চাদের টিফিনটা করি, কারণ আমার নিজের বাচ্চাটাও ছোট, ক্লাস 3-তে পড়ে। তো ওর জন্য তো আমার টিফিন করতেই হয়। তো আমি সেজন্য চিন্তা করি, কথা চলছে 3টা স্কুলে কাজে দেবে, কারণ এটা অনেকেরই লাগে আউটসোর্স। হ্যাঁ, বাচ্চাদের, কারণ বাচ্চাদের খাবারের যে অবস্থা, যে ভেজাল খাবার, চিকেন রোল, এই জিনিসগুলো হচ্ছে আমি তৈরি করি। প্লাস আপনি এগুলো বাসায়ও, অনেকেরই বাসায় এখন সময় নাই, বিকালবেলা এসে মনে হলো যে অনলাইনে জিনিস খুব ক্লিয়ার হলো। একটা হলো আপনি শুরুতেই
কিছু কাপড় চোপড় কিনে ফেলেছেন, ওইটা পরবর্তীতে কোনো কাজে লাগে নাই, তার মানে ব্যবসাটা আসলে শিখে এবং বুঝে করা উচিত। জি, জি। আপনি হয়তো ভাবছেন সেকেন্ড পর্যায়ে আপনি যখন আবার খাবার নিয়ে শুরু করতে গেলেন, তখন আপনাকে আশেপাশে মানুষজন আজে বাজে কথা বলা শুরু করলো, তখন আপনি তাদের কথা হয় বলার মানুষটা তো তখন ছিল মানে না। এই জানতাম না, তখন তো এই কনফিডেন্সটা ছিল না, কিংবা এই সাহসটা ছিল না যে কে কি বললো আমি শুনবো না। কারণ দিন গেলে কেউ কিন্তু আমাকে একবেলা মানে কোনোদিন বলতে পারবো না যে আমার ছোট বাচ্চাটার হাতে কেউ মানে 10 টাকার একটা চিপস পর্যন্ত দিয়েছে যে নাও মা তুমি খেও। মানে এইরকম মানে আপন পরের ভেদাভেদটা যে কি, আমি মানে আমার হাজবেন্ড থাক, এই জিনিসগুলো এখন আমি খুব বুঝি। তো ওই যে যারা তখন খাবার নিয়ে কাজ করার জন্য আপনাকে আজে বাজে কথা বলতো, এখন তো আপনি একটা জায়গায় এসেছেন, এখন কি বলে ওরা? না, এখন তো কিছু শেখাও, তারা এখন নিজেরাও শিখতে চায়। তো সবকিছুই আসলে কাজ দিয়ে সময় দিয়ে বুঝিয়ে দেওয়া সম্ভব, তাই না? জি, জি। আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে, তার আগে আমি একটু সজীবের কাছে যেতে চাই। কষ্ট আছে, অনেক স্ট্রাগল আছে, এবং আপনি মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় 10 লক্ষ টাকা সেল। একজন হচ্ছে বিসিএস ক্যাডার এবং আমার পরিবারের 3জন ফ্রিডম ফাইটার। আর আমার দাদা ছিলেন পাকিস্তান পিরিয়ডের উনি স্কুলের হেড টিচার, এবং আমার বাবা ডক্টর। এবং প্লাস প্রথম থেকে একটু ইন্সপায়ার হই যে সিজনে ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ, সো এগুলো দেখে আমি বড় হয়েছি। যেহেতু গ্রামে আমার অনেক ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি গ্রামে, বাবা যেটা বলতো যে ওইখানে যাও, এটা করো, সেটা করো, সো ওইটা আমার কাছে একটু বেশি ইন্সপায়ারিং লাগছে যে লাইক এ বস, সে যা বলতেছে তাই করতেছে। এবং যখন নিতাম আমি একটু গুনতাম বা ধরতাম, সো এটা নিজের ভিতরে একটা আগ্রহ কাজ করতো যে না, আমাকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হইতে হবে। সো কিন্তু ফ্যামিলিতে অন্যান্য যারা ভাইরা ছিল, আমি জব করি বা সব ফ্যামিলিরাই চায় বাবা মারা যে সন্তান একটা নিরাপদ জীবনযাপন করুক। Right. তাদের কাছে মনে হয় যে জবটাই মনে হয় একটা নিরাপদ বা সিকিউর, মাস শেষে একটা স্যালারি পাবে। গরুর বাচ্চা হইতো, তখন আমি বলতাম এটা আমার, এটা আমি পালবো, আমি বিক্রি করবো। সো এইভাবে আমার আসলে উদ্যোক্তার জন্য নিজেকে আসলে ওইভাবে তৈরি করা। পড়াশোনা করার অবস্থায় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি রিলেটেড গার্মেন্টস প্রোডাক্ট, এগুলো নিয়ে একটা সোর্সিং নিয়ে আমাদের অ্যানালাইসিস, বাজার, ইসলামপুর, সো এগুলো আমি ভিজিট করতাম। করার পরে দেখতাম যে অল্প টাকায় টি শার্ট, তখনকার সময় প্রায় 40 টাকায় 50 টাকা হোলসেলে টি শার্ট পাওয়া যাচ্ছে, শার্ট পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে একটা বিজনেস, ওখানে অনেক সিকিউরিটি নেওয়া, ভাড়া নেওয়া, ওখান থেকে একটা সব আমাকে দেওয়ার জন্য প্রথমে হয়তো তারা ইন্টারেস্টেড হয় নাই। বাট ওই মার্কেটের সামনে লিফটের একটা জায়গা ছিল, আমি একটু সংস্কার করে কিছু করে, হয়তো ফ্যামিলিতে কিছু বলবে না। সো পড়ালেখা অবস্থায় আমি ওইটাকে সংস্কার করে অল্প কিছু, আমি আমার নিজস্ব কিছু টাকা ছিল, আমার বোনের থেকে সাপোর্ট নিয়ে মাত্র 20,000 টাকা দিয়ে আমি করি। আমি হয়তো পড়ালেখার পাশাপাশি যখন ফ্রাইডেগুলোতে ছিল বা যখন ওকেশনে মন থাকতো, তখন আমি ওই সময়টা ওখানে দিতাম, প্লাস একটা ছেলেকে দিয়ে আমি ওইটা পরিচালনা করতাম। সো এটা যেহেতু ছোট পরিসরে ছিল, প্রফিটটা তো বলতেছে তোমাকে চাকরি করতে হবে। সো আমি মার্চেন্ডাইজিং এ 3 বছর জব করি। করার পরে যে ফ্যাক্টরিতে আমি ছিলাম, সেখানে আসলে ওই ফ্যাক্টরি গ্রোটা ওই লেভেলে ছিল না। আমি চিন্তা করলাম যে এই ফ্যাক্টরিতে যদি আমি কন্টিনিউ করি, তাহলে ছোটবেলা থেকে তো টেন্ডেন্সি ছিল যে আমি একজন ব্যবসায়ী হব। তো সো চাকরিটা যখন আমি ছেড়ে দিই, তখন ফ্যামিলি থেকে সবাই আমার দেখে মুখ ফিরিয়ে নিল আর কি, যেমন হাত খরচের টাকা বা আমি ঢাকায় থাকতেছি, কষ্টের টাইম। তারপরে আমি লাকিলি তখন আমার মার্কেটে একটা ভালো একটা পজিশনে একটা দোকান হয় আর কি, মানে খালিওয়ালা থেকে অনেক বেশি আদর করতো বা বিভিন্ন কেয়ারিং ছিলাম, দায়িত্বশীল ছিলাম, তার অনেক কাজ আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলছিলাম যে আমি তো আর সিকিউরিটি এত 5 লাখ টাকা দিতে পারবো না, আমি হয়তো আমার যে ভাড়া এখান থেকে 2,000 বা 3,000 টাকা, আমি এনজিও থেকে কিছু সাপোর্ট নিই, আমার বোনের থেকে, বোন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। সো নিয়ে আমি ওই টাইগার ফ্যাশন দিয়ে আমি ওই একটা প্রতিষ্ঠান শুরু করি ওই সময়। এবং আমার তো গার্মেন্টস দেখে থেকে এগুলো সোর্সিং করতাম, করে ওখানে শুরু করলাম। শুরু করার পরে এবং পাশাপাশি যেহেতু এগুলোতে আমাদের একটা শুরুতে বললাম একটা ছিল, সো সেখানে আমি একটু ইনভলভ হওয়ার চেষ্টা করলাম, ফ্যাটারিং। প্লাস আমি যেহেতু জব ছেড়ে দিয়েছি, আমি তখন বিভিন্ন ভিডিও বা মোটিভেশনাল স্পিচ গুলো দেখতাম, আপনার ভিডিওগুলো দেখতাম স্যার। এই থ্রুতে আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমি দ্বিতীয় ব্যাচ মানে ইমপ্রেস করেছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার একটা স্লোগান আছে যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। সো তখন মনের ভিতরে একটা সাহস, যে আসলে শুরুটাতে আমাকে দেখলাম, তখন নিজের ভিতরে আরো বেশি স্পিড কাজ করলো। এবং স্যার আপনার একটা স্লোগান যে গতানুগতিক নয়, ব্যতিক্রম কিছু করতে হবে। সো আমি আমার উপজেলায় চিন্তা করলাম যে আমার উপজেলায় এখনো কোন আইটেম বা কি সার্ভিস এখনো চালু হয়নি, এগুলোর জন্য স্পেসিফিক কোনো শোরুম নাই।
এবং ঢাকায় দেখতাম যে এই প্রোডাক্টগুলো রেন্ট বা ভাড়ায় পাওয়া যায় অল্প টাকায়। কারণ একটা শেরওয়ানি 8-10 হাজার টাকা অনেকের জন্য, ভাড়ার সার্ভিসটা শুরু করলাম এবং একটা স্লোগান দিলাম, বর সাজবে বরের মতো করেই, যেখানে বাজেট কোনো বাধা না হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমি অল্প টাকায় 1000 টাকা 1500 টাকায় একটা শেরওয়ানি ভাড়া দিচ্ছি। সো এই ইউনিক যে প্রোডাক্ট নিয়ে আমার জুনিয়র বা আমার রিলেটিভস ওনারা আমার শপ বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে ফেসবুক মার্কেটিং এগুলা দেখতো এবং তারা বেশি আমার প্রোডাক্ট নিত এবং ইউনিক ভাবে আমার প্রতিষ্ঠানটা একটু বেশি প্রচার হয়ে যায়। এবং পাশাপাশি স্যার অন্যান্য বিজনেসের তুলনায় এটাতে আমার ইনভেস্ট অনেক কম, বাট প্রফিটটা অনেক বেশি। কারণ আমি নিজে চুল কাটবো, শেভ করবো বা সার্ভিস নিব, এরকম ভালো কোয়ালিটি কোনো সেলুন বা এই সার্ভিসটা আমার মধুপুর উপজেলায় নাই। তখন চিন্তা করলাম যে আমি একটু, কিন্তু তখন মনে হয়েছে স্যার যে এটা তো ইউনিক, এটা তো মধুপুরে না, আমি একটা সার্ভিস দিচ্ছি মানুষকে। সো ঢাকা থেকে যার পার্সোনাতে কাজ করতো, আমাদের মধুপুর তো উপজাতি আছে, তো ওরা খুব এক্সপার্ট এই সার্ভিসে, পার্সোনা থেকে ওকে নিয়ে আসলাম আমি। এবং ভালো সবাই একটু ভালো জায়গায় কাজ করতে চায়, ভালো পরিবেশ চায়। সো এটা শুরু করার পরে দেখলাম স্যার এটাতে আরো ভালো গ্রো করছে, ভালো রেসপন্স হচ্ছে এবং সবচেয়ে বেশি সামনে ঈদের সময় তো সিরিয়াল থাকে অনেক, তখন আমাদের স্যার যখন আসেন বা তার স্টাফরা পাঠান যে সিরিয়ালের জন্য, তখন এটা স্যার আমার লিড পার্সন না আমার কাস্টমার হচ্ছে, তখন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার। এবং পাশাপাশি আমার এগ্রোটা কন্টিনিউ করলাম। ফার্স্ট যে ব্যাচ সেটা সেল করে নিটল মোটরস থেকে অনেক প্রোডাকশন হচ্ছে, যেমন কৃষি এতে, যেমন আমাদের আনারস, কলা, তারপর হচ্ছে আদা, এগুলো হিউজ প্রোডাকশন। সো এগুলো ট্রান্সপোর্টেশন হিসেবে এই ট্রাক বা রেন্টের জন্য খুবই চাহিদা। সো সেখানে আমি একটা ট্রাকে মধুপুরে এই প্রোডাক্টগুলো গ্রো করছে। সো এটা সারা বাংলাদেশ তো যাচ্ছে, এর জন্য এই ট্রান্সপোর্টেশনের জন্য একটা ভালো চাহিদা থাকবে। সো এটা আমি স্যার রিস্ক নিয়ে করলাম। তো দেখলাম স্যার এটা আমার কিস্তি দেওয়ার পরে অনেক, স্যার যে লাইফে কিছু করতে গেলে কিছু মিরাকেল ঘটতে হয়, যার পেছনে বাবা মার দোয়া থাকে। আমি খুব প্রাউড করে বলি, আমি যখন ছোট ছিলাম বাবার সাথে ঘুমাইতাম, তখন সে তাহাজ্জুদ নামাজের সময় খুব দোয়া করতাম। এটা স্যার জাস্ট পরিশ্রম করলে আমার মনে হয় সম্ভব। এবং এইভাবে স্যার আমার উদ্যোক্তা জার্নি, এবং আমি আরো বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমি আপনি যেটা বলেন যে পার্টনারশিপে ল্যান্ড ডেভেলপার হিসেবে আমার মধুপুর উপজেলায় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি। ব্যক্তি উদ্যোগে হয়তো কেউ ল্যান্ড কেনাবেচা করছে, বাট আমরা একটা আরজিএসসি থেকে রেজিস্ট্রেশন করে নগর প্রপার্টিজ লিমিটেড, দোয়া করবেন স্যার সবাই, এবং বিদেশিরা বিশেষ করে প্রবাসে যারা থাকে তাদের তো এটার ব্যাপারে। এবং এখানে আমরা একটা চিন্তা করেছি যে অনেকে তো স্বপ্ন থাকে যে যারা গ্রামে বা একটু পাহাড় অঞ্চলে কাজ করেছি, যে আমরা মাত্র 20 বা 25% ডাউন পেমেন্ট নিয়ে বাকি পেমেন্টটা তারা ইনস্টলমেন্টে করবে। তারা মধুপুর শহরে বা আশেপাশে একটা এরিয়া ডেভেলপমেন্ট হলে সেখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল বিভিন্ন চিন্তা করে স্যার আমরা এই প্রতিষ্ঠানগুলো আগাচ্ছি। এবং মাথায় আছে যে ইউনিক কিছু করতে হবে, ব্যতিক্রম কিছু করতে হবে। অসাধারণ। আমি যখন ফার্স্ট শপটা নেই, শপটা নেওয়ার পরে ওখানে আমার কিছু ভুল ছিল, যেমন আমি তো কখনো সব বললাম স্যার পড়ালেখার পাশাপাশি আমি শপে বসি, কাস্টমারের স্যার যে চাহিদা বা কাস্টমার যে ডিমান্ড, আমি যদি শপে না বসি তাহলে কিন্তু কাস্টমার রেসপন্সিবল না, তার দিন মাস যাবে সে স্যালারি পাবে। সো ওই জায়গাটাতে আমি অনেক সময় প্রোডাক্ট কালেকশনে ভুল করতাম। আমি তো আমার কনসেপ্ট, আমার পছন্দের জিনিস আমি পারচেস করতেছি, বাট কাস্টমারের ভ্যারাইটিস কাস্টমার, কার খুব কাছাকাছি যখন মিশবেন, কাস্টমার রুচি, কাস্টমার ডিজাইন, কাস্টমারের কালার, এগুলো কিন্তু স্যার আমাকে জানতে হবে যখন আমি প্রোডাক্ট সোর্সিং করব। সো ওই একটা সময় স্যার আমার হয়েছিল না। সো তখন মনে হলো যে বেশি সময় আমাকে শপে দিতে হবে। এক্সপেরিয়েন্স, খারাপ এক্সপেরিয়েন্স দরকার ভালো করার জন্য। আমরা আপনার স্বপ্নের কথা শুনতে আসবো। আবার মেয়ে বিয়ে দিয়েছেন বললেন, আলহামদুলিল্লাহ। সো আপনাকে এখন একাই লড়তে হচ্ছে, আপনি তাদের বাবা, আপনি তাদের মা, সবকিছুই আপনার আরো বেশি উজ্জীবিত করবে যে উনি যদি এরকম একটা পরিণত বয়সে এসে যিনি মেয়েকেও বিয়ে দেওয়ার পরেও নতুন করে স্বপ্ন দেখছেন, আপনার এই ফাউন্ডেশনে সেই নিজের গল্প বলার মতো গল্প ফাউন্ডেশনে না আসলে হয়তো আমি এই স্বপ্নটা কখনোই দেখতাম না, এবং স্বপ্নটা পূরণ করার ইচ্ছাটাও জাগতো না মনে। আমি মানে নেক্সট কিছু বছরের মধ্যে আমি আমার একটা নিজস্ব খাবারের শপ থাকবে, এইটাই আমার খুবই ইচ্ছা, এবং এটা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ। আমি দেখছে তাদের জন্য আপনি একটা অনুপ্রেরণা হয়ে থাকবেন, কারণ আমরা অনেকেই মনে করি যে আমার তো বোধহয় বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে এখন আর কিছু সম্ভব না, বা ইয়াং যারা আছে তারাও নিশ্চয়ই সেই স্বপ্নটা দেখতে পারবে।
কিছু বলতে চাচ্ছিলেন? জি, ইয়াংরাও যে বলে যে আসলে আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা, এই জিনিসটা আমি খুব ভাবতাম। অনেকের গল্প পড়েছি এবং আলবাগ জোনে কিংবা জোনের বাইরে আপু ভাইয়াদের যে সমস্ত এক্সপিরিয়েন্স দেখেছি, তখন আমি ভাবতে শুরু করেছি যে আসলে জীবনটা যেরকম বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, যে আমি আসলেই বুঝতাম না যে জীবনটা যে আসলেই কঠিন। আগে তো মানে যা লাগবে বলতাম, অর্ডার দিয়ে দিতাম, অর্ডার দেওয়ার আগে হাজির হয়ে যেত। তো এখন আমার বাচ্চাটা তো ছোট, 9 বছর। তো ও যখন কিছু একটা চায়, তো তখন আমি মানে খুব জিনিসটা ফিল করি যে ওর বাবার কেমন লাগতো, যে ও মানে সে পারবে কিনা দিতে। লাস্টে আমরা 30 সেকেন্ড আপনার থেকে কিছু শুনবো, একটু চিন্তা করে রাখেন, কি বলবেন, এনিথিং আপনি চিন্তা করে রাখতে পারেন বা মেয়েদেরকে কোনো অ্যাডভাইস দিতে পারেন। আপনার কাছ থেকে আমি শুনতে চাই যে আপনার স্বপ্নের কথা, কোথায় দেখতে চাই সজীব 10 বছর পরে নিজেকে? স্যার, আমার এখন যে মেগা প্রজেক্ট, এটা আমি বলবো যে নগর প্রপার্টিস লিমিটেড, মধুপুরে আমরা একটা এরিয়া ডেভেলপ করতে চাই। সো এটাকে এখন হচ্ছে আমার টার্গেট, যে আলহামদুলিল্লাহ শুরু করেছি, অফিস টফিসও নিয়েছি, কার্যক্রম চলমান। আমার মাইক্রো ক্রেডিট যে প্রোগ্রামটির কাছে আমার এই প্লট হস্তান্তর করার আগ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, এবং এই একটা মেগা প্রজেক্ট যদি আমি ডান করতে পারি আলহামদুলিল্লাহ, সো আমার পেছনে তাকাইতে হবে না। এটা হচ্ছে আমার থেকে নিবে, তাদের একটা স্বপ্ন তৈরি হয় যে আমি একটা নিজের জন্য কিছু একটা করব, একটা বাসা তৈরি করব, একটা বাড়ি তৈরি করব, বা একটা আবাসন তৈরি করব। সো কমিটমেন্টের জায়গাটাতে 100% থাকবেন। এদের ভালো, এদের কথা দিয়ে কথা রাখে, যা বলেছে তাই করছে। যতটুকু রাস্তা দেওয়ার কথা ততটুকু রাস্তা দিচ্ছে, যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার কথা, যত দিনের মধ্যে আজকে আপনার সারা দুনিয়া দেখছে। শেষ মুহূর্তে যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান, আপা আপনার জন্য সময় 30 সেকেন্ড। অল্প কোম্পানিতেও কাজ করেছি, তো কোথাও কিন্তু আসলে আমরা নারীরা 100% সিকিউরিটি আমাদের নাই। হ্যাঁ, অনেক অনেক কিছুর উপর নিচে, অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের নিরাপত্তাটা এত বেশি, মানে বলার বাইরে। এবং এখানে চোখ বন্ধ করে আমরা হচ্ছে ফাউন্ডেশনে কাজ করতে পারি, আমরা যে কোনো মিটআপে যেতে পারি, যে কোনো প্রোগ্রামে যেতে পারি। ঢাকা থেকে ভাইয়া এসেছেন এবং রাতে তার সাথে আমি বাসায় যাব। এই যে একটা সিকিউরিটিটা আছে, কোনো মানে ইনসিকিউর ফিল করছি না। তো মানে এই জিনিসটা কিন্তু আমাদের ফাউন্ডেশনে অনেক বড়। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনাদের ফাউন্ডেশনে যে আপনারা কাজ করছেন, এখানে কাজ করা কতটুকু ভালো, আমরা কি করতে পারবো, আমাদের কি করা উচিত। তো আমি কিন্তু সবাইকে বলি কি করতেছেন কিংবা এই ফাউন্ডেশনের কাজটা কি। তো আমি বলি যে আপনি কোন রকমে যুক্ত হয়ে জাস্ট কয়েকটা দিন আপনি সেশন ক্লাসগুলো আপনি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কি করতে, কি উদ্যোগ নিয়ে কাজ করবে। আর 26তম ব্যাচে অনেকেই আছে আপুরা যারা এখনো কোনো উদ্যোগ নিয়ে কাজ, মানে কোনো উদ্যোগ নেননি, কিন্তু তারা মানে চিন্তা করছে। আগে 90 দিনের কোর্সটা করেন, অটোমেটিক খুঁজে পেয়ে যাবেন আমি বলি সবাই, প্রত্যেককে বলি যে আপনি চোখ বন্ধ করে ধৈর্য ধরে অন্তত 90 দিনের কোর্সটা করেন, তাহলে আপনি। একটা বিষয় শেয়ার করতে চাই যে স্যার, মানুষের অনেক টাকা আছে, মানে আমি এখানে আছি, এই ফাউন্ডেশনে লেগে আছি, সো আমাকে চেনে। এবং আমি যেটা মানে প্রাউড ফিল করি যে আমাদের বিভাগীয় যে সম্মেলন হচ্ছে, জেলাভিত্তিক সম্মেলনগুলো হচ্ছে, এগুলোতে আমি ইনভাইটেশন পাচ্ছি। এবং সো আমার চেয়ে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, তারা ইনভাইটেড হচ্ছে না, তারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। বাট আমি ছোট মানুষ, আমি এই জায়গা থেকে কিন্তু স্যার এই জায়গায় সুযোগটা পাচ্ছি। সো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এটা নিয়ে গান বানা চান, আপনি প্রতিদিন সেশন চর্চা ক্লাসে আসেন, আপনাদের দুইটা জিনিস পরিবর্তন হবে। একটা হচ্ছে আপনি না চাইলেও আপনার কথা বলার জড়তা কাটবে, আপনার পার্সোনাল স্কিলস ডেভেলপ হবে, এবং পাশাপাশি আপনার একটা ব্র্যান্ডিং হবে। আমি সবাইকে বলবো যে আপনার সেশন চর্চা ক্লাসমুখী হন এবং আমাদের এই 90 দিনের যে টানা সেশন এটা কমপ্লিট করেন। অনেক ধন্যবাদ আপনাকে সজীব এবং আপা, আপনাকে বলে ভাববার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক শুনলেন দুজনের গল্প, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গল্পগুলো বলার একটাই উদ্দেশ্য, আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা, আপনাদের মধ্যে একটা চিন্তা দিয়ে আপনার ভেতরে, মনের ভেতরে বারবার প্রশ্ন তৈরি করতে চাই যে আমিও পারবো। অনেক ধন্যবাদ।